আর দিন দশেক বাদেই উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এ সময় সবার বাসায় যে কমন রান্নাটা হয় সেটা হলো ভুনা মাংস, অর্থাৎ কোরবানির প্রথম মাংস ঘরে আসার পর আমরা যে রান্নাটা করে থাকি। যারা অনেক বছর ধরে রান্না করছেন তাদের তো হাত পাকা মশলার আন্দাজও জানা, তবে যারা নতুন রাঁধুনি, যেমন নতুন বিয়ে হয়েছে বা ব্যাচেলর একা একা থাকেন, তারা সব সময় খোঁজ করেন রেডিমিক্স একটা মশলার, আর বেশিরভাগ ক্ষেত্রেই বেশ চড়া দাম দিয়ে আমরা বাজার থেকে সেটা কিনে আনি। তাই আজকের পর্বে আমি আপনাদের জন্য পারফেক্ট এবং কমপ্লিট একটা মাংসের মশলার রেসিপি দিব, যেটা ব্যবহার করলে মাংস রান্না করার সময় আপনার পেঁয়াজ, আদা, রসুন, তেল বাদে আর কোনো কিছুই দিতে হবে না। একদম বলতে পারেন ফুল প্যাকেজ। সেই সঙ্গে আপনারা চাইলে মাস দুয়েক এই মশলাটা ঘরে সংরক্ষণও করতে পারবেন। তাই আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আসছে কোরবানি ঈদে কাজেও দিবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের মাংসের মশলা তৈরি করার জন্য আমি খুব সাধারণ কিছু উপকরণ ব্যবহার করব। ফেন্সি কোনো মশলা নিব না, যাতে মুরগি সহ সব ধরনের মাংসে এটা সমানভাবে মানিয়ে যায়। তার মধ্যে প্রথমেই আছে ঝাল করার জন্য শুকনো মরিচ। আমি এখানে 22টার মতো শুকনো মরিচ নিয়েছি, আপনি চাইলে আরও একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। জিরা আছে 1.5 টেবিল চামচ এবং আস্ত নিয়েছি। আস্ত ধনে নিয়েছি 2 টেবিল চামচ। মৌরি বা সফ নিয়েছি 1 চা চামচ। তেজপাতা নিয়েছি মাঝারি সাইজের 4টি। দারুচিনি আছে 1 টেবিল চামচ। দারুচিনিগুলোকে ছোট করে টুকরো করে তারপরে চামচে মেপে নিয়েছি। এলাচ আছে 1 চা চামচ। কোনো কালো এলাচ আমি এখানে ব্যবহার করছি না। লবঙ্গ আছে 1/2 চা চামচ। কালো গোলমরিচ আছে 1 চা চামচ। ছোট সাইজের একটা জয়ত্রী আছে, যদি বড় জয়ত্রী হয় অর্ধেকটা নিতে পারেন। আর আছে জায়ফল, মাঝারি সাইজের একটা জায়ফলের অর্ধেক আমি নিয়েছি। হলুদ গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, এতে করে মাংসের কালারটা চমৎকার আসবে। সেই সঙ্গে 1.5 টেবিল চামচ আমি লবণ নিয়েছি, তবে পরবর্তীতে মাংস রান্নার সময় আপনি বাড়িয়ে দিতে পারেন। আর এই যে সব মশলা, এগুলোকে আমি খুব হালকা করে ড্রাই রোস্ট করে নিব। তার জন্য চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান হালকা গরম করে নিয়ে প্রথমে আমি শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। সব কিছু আমি ভাজবো, তবে এগুলোকে একদম ভুনা বা বাদামি করে ফেলবো না। আমার ভাজার উদ্দেশ্য হচ্ছে যে এই মশলাগুলোর গায়ে যে এক্সট্রা ভেজা ভাব বা জলীয় ভাবটা থাকে সেটাকে সরিয়ে দেয়া, তাতে করে মশলাটা বেশি দিন ভালো থাকে আর সংরক্ষণ করা যায়। শুকনো মরিচটাকে ভেজে নেওয়ার পরে এবারে আমি আস্ত যে ধনেটা সেটা ভেজে নিচ্ছি। এটাকেও আমি মিডিয়াম আঁচেই ভেজে নিচ্ছি, আর অনেক সময় ধরে ভাজবো না। এই ধরুন 1-1.5 মিনিট ধরে এই গরম প্যানের উপর একটু নেড়ে চেড়ে নিব। যখন দেখবেন যে এগুলো একটু গরম হয়ে গিয়েছে আর গরম পেলে কালারটাও হালকা চেঞ্জ হয়ে যায়, সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। পুড়িয়ে তো ফেলা যাবেই না। এবারে আমি দিয়ে দিচ্ছি জিরা আর মৌরি, দুটো মোটামুটি একই রকম, এই জন্য একসঙ্গে ভাজছি। আর আলাদা আলাদা ভাজার কারণ হচ্ছে এক একটা মশলার সাইজ এক এক রকম, এই জন্য আলাদা ভেজে নিলে সব মশলাগুলো যতটুকুন আসলে ভাজার দরকার বা এর মশলার সরাতে যতটুকুন গরম দেওয়ার দরকার সেটা দেয়া যায়। জিরা আর মৌরিটা ভাজা হয়ে গেল ওই প্যানের মধ্যে, এবার আমি বাকি যে গরম মশলাগুলো আছে, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, হাবিজাবি, এসব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর আগের মতো এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আজকের মশলাটা হচ্ছে কমপ্লিট একটা মশলা। এই মশলা দিয়ে রান্না করলে কিন্তু আপনার আলাদা করে কোনো গরম মশলা দিতে হবে না, কারণ সব কিছুই আমরা এর ভেতরে ব্যবহার করছি। সব কিছু ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। সব শেষে এইবারে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। যে লবণটা ছিল সেটা এই গরম প্যানের উপর একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু এই লবণ সহই আমরা মশলাটা তৈরি করছি, তো অনেক সময় দেখা যায় যে আবহাওয়ার কারণে লবণওয়ালা কিছু একটু ড্যাম হয়ে যায় বা পানিটা ছাড়ে। তো আপনি যদি একটুখানি টেলে নেন লবণটা, তাহলে কিন্তু সেই ভয়টা আর থাকবে না। এবারে গুঁড়ো করার পালা। আপনার যার বাসায় যে ধরনের গ্রাইন্ডার বা ব্লেন্ডার আছে তাতে করেই আপনি গুঁড়ো করতে পারেন। আর যেহেতু আমরা এগুলোকে হালকা রোস্ট করে নিয়েছি, তাই দেখবেন খুব সহজেই এটা গুঁড়ো হয়ে যাবে। তো আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে সব কিছু একসঙ্গে নিয়ে নিচ্ছি, শুধুমাত্র লবণ আর হলুদটা ছাড়া, ওটা আমি পরে দিব। প্রথমে এই সব কিছু একটু গুঁড়ো করে নিব। যদি ছোট কাপ বা জার হয় সেক্ষেত্রে 2 বারে নিয়েও করতে পারেন। আর করতে হবে একদম মিহি করে গুঁড়ো। দেখতেই পাচ্ছেন গুঁড়ো হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি।
আপনি চাইলে লবণ আর হলুদটা দেওয়ার পর জাস্ট একসঙ্গে মিশিয়ে নিলেও পারেন, তবে খুব ভালো হয় যদি এই সব কিছু একবার একটু ব্লেন্ড করে নেওয়া যায়। জাস্ট একবার পালস করলেই হবে, তাতে করে হলুদ আর লবণটা আরও ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে এবং কালারটাও আরও খোলতাই হবে। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কালার। আর এই মশলা দিয়ে রান্না করা মাংসের কিছু অংশও কিন্তু আমি ভিডিওর প্রথম দিকে দেখিয়েছিলাম। ব্যাস আমাদের রেডিমিক্স মশলা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই আমি যতখানি মশলা বানালাম এই পুরোটা আপনি ব্যবহার করতে পারেন 2 থেকে 2.5 কেজি মাংসের জন্য। হতে পারে সেটা গরুর মাংস, ভেড়ার মাংস, খাসির মাংস বা মুরগির মাংস। আর সংরক্ষণ করার জন্য আপনি কাচের বা প্লাস্টিকের যে কোনো শুকনো একটা জার ব্যবহার করবেন। খুব ভালো হয় মশলা ঢোকানোর আগে সেটাকে রোদে যদি শুকিয়ে নেন। আর অবশ্যই এয়ারটাইট হতে হবে, অর্থাৎ বাইরে থেকে বাতাসটা যাতে না ঢুকতে পারে, তাতে করে মশলায় বেশি দিন ভালো থাকবে। আর এই মশলাটা আপনি চাইলে ফ্রিজেও রাখতে পারেন, তবে ফ্রিজের বাইরেও এটা 2-3 মাস পর্যন্ত একদম টাটকা থাকবে। আমি সাধারণত 6 মাস বা 1 বছরের জন্য মশলা বানিয়ে রাখতে বলবো না, কারণ দিন যত পুরনো হয় মশলার ফ্লেভারটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো 2 মাস আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন। ব্যাস আমাদের হয়ে গেল হোমমেড রেডিমিক্স মাংসের মশলা। এখন কি আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার আছে? আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেই সঙ্গে প্রশ্নগুলোও করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।